আমাদের মডেল আর টপিকের মধ্যে থেকে আমরা নাগরিকের মধ্যে সচেতন বার্তা পৌঁছে দিতে চলেছি। আমাদের টপিক হচ্ছে ভূমিকম্প হবেই, সময় অজানা, নিরাপদ কি কলকাতা। আবার ভূমিকম্প হবে সবাই জানি, প্রাকৃতিক বিষয়। তো ভূমিকম্প হওয়ার যেটা ফার্স্ট রিজন সেটা হচ্ছে এত নগরায়ন বৃদ্ধি পাচ্ছে, বড় বড় ফ্ল্যাট বিল্ডিং তৈরি হচ্ছে। এবার প্রাকৃতিক জিনিস, এবারে যেহেতু ভৌমজলের স্তর কমে যাচ্ছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে, এইসব কারণে তো ভূমিকম্প হচ্ছে। তারপরে সেকেন্ড রিজন যেটা, সেটা হচ্ছে ভূমিকম্প মানে ভয়ানক বিষয়, সেটা হচ্ছে আমাদের এই বঙ্গোপসাগরের আমাদের বাংলাদেশ অব্দি একটা হিঞ্জ চলে গেছে। ওদিকে হাত দেখি কি বলি শোনা গেল না, বললাম আমাদের বঙ্গোপসাগরের নিচ থেকে আমাদের বাংলাদেশ অব্দি একটা হিঞ্জ চলে গেছে। হিঞ্জ হচ্ছে দুটো পা যে জায়গাটায় যুক্ত হয়, সেই যুক্ত স্থানটাকে বলা হয় হিঞ্জ। এই হিঞ্জটা যদি কোনো প্রকার কোনো চ্যুতি বা ফাটলের সৃষ্টি হয়, তাহলে কিন্তু আমাদের কলকাতায় সেই এফেক্টটা পড়ে কলকাতা মারাত্মক ভূমিকম্পের সম্মুখীন হবে। থার্ড রিজন, আমাদের যে ইন্ডিয়ার নেয়ার কান্ট্রিগুলি আছে, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, নেপাল। আমি ফার্স্টেই বলবো নেপালের কথা, কারণ নেপালে আমরা সবাই জানি ভূমিকম্প হয়। এবারে এই যে এত ভূমিকম্প হচ্ছে সেটার কারণ, ভূমিকম্পের কারণ তো আমি বললাম। এবার এত ভূমিকম্প হলে সেটা যদি এই কান্ট্রিগুলোতে হয়, তার এফেক্টটা আমাদের কলকাতাতে যদি আমি রাউন্ডেড হিসেবে দেখি, তাহলে তার এফেক্টটা আমাদের কলকাতায় এসে পড়বে। যেরকম আমরা এখানে করে ইন্ডিয়ারই স্টেট বলছি, সেটা হচ্ছে এই ইন্ডিয়া কাশ্মীরি স্টেট হচ্ছে 2005-এ মৃত্যু প্রায় 80,000 মানুষের মৃত্যু হয়েছে। আসামে 1950, 2021, 2026-এ হয়েছে ভূমিকম্প। গুজরাটের ভুজে হয়েছে 2021 সালে মৃত্যু প্রায় 20,000 মানুষের। এই যে এত মানুষের মৃত্যু হয়েছে, এই মৃত্যুটা যাতে আমরা আটকাতে পারি, সে কারণেই আমাদের এই প্রজেক্ট। আমাদের মডেল হচ্ছে আমাদের মডেলটা তো আমি বলেই দিয়েছি। এবার এই যে এত ভূমিকম্প, সেটা হচ্ছে একটা আর্থকুয়েক ডিটেকটিভ। যখন ভূমিকম্প হবে, আমরা জানি মানুষ কখন কোথায় থাকে আমরা জানি না। কোনো সময় বড় বড় বিল্ডিং এ আছে, ফ্ল্যাটে আছে, তারপর মলে আছে, এবার এরকম জায়গায় আছে। তো এটা হচ্ছে যখন এরকম যদি একটা আর্থকুয়েক ডিটেকটিভ লাগাই, তাহলে হচ্ছে মাটি কাঁপবে এরকমভাবে। মাটি যখন এরকমভাবে কাঁপবে, তখন আমরা বুঝতে পারবো যে ভূমিকম্প হচ্ছে। তখন এরকম একটা আমাদের অ্যালার্ট করার জন্য এরকম একটা আমরা আর্থকুয়েক ডিটেকটিভ লাগিয়েছি, যাতে আমরা বুঝতে পারি যে মানুষ ভূমিকম্প হলে তখন তারা নিচে নেমে আসবে, বড় বড় বিল্ডিং ফ্ল্যাট থেকে নিচে নেমে আসবে, নেমে এসে এরকম ফাঁকা জায়গায় আশ্রয় নেবে। ফাঁকা জায়গা বললে এই না যে আমরা মানে বিল্ডিংয়ের ওপরে ছাদে চলে গেলাম, তা কিন্তু না। এই যে বড় বড় মাঠে আশ্রয় নিতে পারে। তাছাড়াও আমাদের এখানে পয়েন্ট করা আছে আর্থকুয়েকের কয়েকটা স্টেট, যেটা আমরা যদি ইউজ করি তাহলে আমরা নিজেদের প্রাণহানিটা রক্ষা করতে পারবো। আমার নাম অরিত্র হালদার, যাদবপুর হাই স্কুল থেকে আমি। হ্যাঁ, তো আমরা যেটা বানিয়েছি পেস্টিসাইড প্রেডিকশন বলে একটা মডেল। যে মডেলটা হচ্ছে আমাদের যে কৃষক ভাইরা আছে, তারা যখন চাষ করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে পেস্টগুলো, অনেক পেস্ট থাকে যেগুলো আমাদের অ্যাটাক করছে, আমাদের ফসলগুলোকে অ্যাটাক করছে। তো যার ফলে আমাদের ফসলের ক্ষতি হচ্ছে। তো আমরা সঠিক পেস্টিসাইড অনেক সময় চুজ করি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমরা সঠিক পেস্টিসাইড চুজ করছি না। যার ফলে কি কীট তো মরছে, কিন্তু মাটির ক্ষতি হচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে। সেইটাকে বাঁচানোর জন্য সম্পূর্ণ অর্গানিক প্রক্রিয়া আমরা এই জিনিসটাকে বানিয়েছি, যেটাকে আমরা বলছি স্মার্ট পেস্টিসাইড রিকমেন্ডেশন সিস্টেম। সেখানে আমরা দেখছি যে আমাদের ভারতের প্রায় সমস্ত রাজ্যে এখানে আমরা লোকেশন অ্যান্ড ক্রপস দিয়ে স্টেট আছে, পেস্টের টাইপ, টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফল, সয়েল পিএইচ, সয়েল টাইপ, ক্রপস, এগুলো সবই আছে। তো আমরা অ্যাজ এ এক্সাম্পল এখানে আমরা যদি দেখি, এখানে আমরা আমাদের ভারতের যে কোনো একটা স্টেট নিয়ে নিচ্ছি। অ্যাজ এ এক্সাম্পল আমরা আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলকেই চুজ করলাম। ওয়েস্ট বেঙ্গলে মূলত আমাদের যে চাষগুলো হয় সেগুলো হচ্ছে রাইস, জুট অ্যান্ড পটেটো। আরও অনেক রকম চাষ হয় যেগুলো আমরা পরে আরও অ্যাড করবো। অ্যাড করার মাধ্যমে আমরা এটাকে ডেভেলপ করবো যাতে সুবিধা হয় জিনিসটা। তো আমরা এখানে দেখাচ্ছি অ্যাজ এ এক্সাম্পল আমরা আমাদের জুট যে চাষটা হচ্ছে সেটাকে আমরা নিয়ে নিচ্ছি। জুট চাষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সয়েল টাইপ, সয়েলের পিএইচ বা টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফল যে জিনিসটা আছে, ওই জিনিসগুলো বাই ডিফল্ট আমাদের কোডে, যেগুলো বাই ডিফল্ট কোডে যেটা থাকে সেটা আমাদের চলে আসছে। এবং এখানে যদি আমি দেখাতে চাই পেস্টের টাইপ যেটা আমাদের আছে, এইখানে এই পেস্ট টাইপ যেটা আমাদের, এই পেস্ট টাইপের ক্ষেত্রে যেটা আছে স্টিম ভ্যালি যেটা, সেটা আমাদের জেনারেল আমাদের রাইসে অ্যাটাক করে।
কিন্তু যদি দেখা যায় যে অন্য কোনো পেস্ট অ্যাটাক করছে তখন সেক্ষেত্রে আমরা আমাদের এইটাতে চেঞ্জও করতে পারবো, যা আমি দেখাবো যে এখানে আমাদের আরও অনেক রকম পেস্টের নাম আছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো। কিন্তু ইন জেনারেল যেটা হয় সেটা হচ্ছে স্টিম বিলি আমাদের অ্যাটাক করে। এবারে যদি আমরা প্রেডিক্ট করি এখানে প্রেডিক্ট পেস্টিসাইড কি আছে, প্রেডিক্ট যদি করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের নাম আসছে রিকমেন্ডেড পেস্টিসাইড ক্লোরোপাইরিফস। ক্লোরোপাইরিফস যদি আমরা ইউজ করি তাহলে আমাদের মানে ক্ষতি কম হবে, মাটির ক্ষতি হবে, শরীরের কম হবে, মাটিরও ক্ষতি কম হবে, শরীরেরও ক্ষতি কম হবে এবং কীটটা যেটা আছে সেটাও মরবে। এর ফলে আমাদের কী হবে, কৃষক বন্ধুরা যে চাষ করছে সেটা আমরা হেলদিভাবে নিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, লেজার হার্প ইনস্ট্রুমেন্টটা আমরা অনেকেই চিনি, আমরা পরিচিত। ওটা একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, 27 একটা স্ট্রিং থাকে, বেশ বড় কাঠের ফ্রেমওয়ালা। তো সেটাই বাজে যেটা স্ট্রিং দিয়ে বাজে, অর্থাৎ স্ট্রিংটাকে ভাইব্রেট করে বাজে, ঠিক যেভাবে গিটার বা ভায়োলিন বাজে। স্ট্রিং গুলোকে ভাইব্রেটরি মোশন প্রডিউস দেওয়া হয়, তার কারণে একটা ফ্রিকোয়েন্সি প্রডিউস হয়। এবার আমরা এখানে চেয়েছিলাম স্ট্রিং গুলো রাখবো না, কোনো ফিজিক্যাল স্ট্রিং থাকবে না, তার জায়গায় কি করা যায়। আমরা এখানে যেটা ইউজ করেছি সেটা লেজার। এবার আমরা যদি এখানে বাজি আপনাকে দেখাই, এই মুহূর্তে যেটা বাজলো এটা হচ্ছে কিবোর্ড বা সিনথেসাইজার। কি করে বাজছে, উপরে আছে 6টা লেজার আর তলায় আছে 6টা সেন্সর। দেরিতে রেসপন্স হচ্ছে। হ্যাঁ, দেরিতে রেসপন্সটা হচ্ছে আমাদের এই ব্লুটুথ স্পিকারটার জন্য। আমরা এখানে লাগিয়েছি স্পিকারটা এত আওয়াজ হচ্ছে বলে, নইলে শোনা যেত না সঠিকভাবে। এটা যদি ডাইরেক্ট ল্যাপটপের স্পিকার থেকে বেরোতো ইনস্ট্যান্টেনিয়াস সাউন্ডটা বেরোয়। এই ক্ষেত্রে যেহেতু স্পিকারটা আছে তাই একটু দেরি হচ্ছে, 1 সেকেন্ড ডিলেটা তার জন্যই হচ্ছে, কারণ কি ওটা ব্লুটুথ আছে। এবার এইগুলোকে বলা হয় এলডিআর, লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। এর উপর যখন আলো পড়ে রেজিস্ট্যান্স কম, পুরো সার্কিটে ভালোভাবে ইলেকট্রিসিটি যায়। যেই আলো বন্ধ হয়ে যায় ল্যাপটপটা চার্জে দেয়, বন্ধ হয়ে গেছে, তখন এর রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। এই যে একটা ফ্লাকচুয়েশন হয় রেজিস্ট্যান্সে, তার কারণে ও পিছনে একটা মাইক্রো কন্ট্রোলার আছে, সেই মাইক্রো কন্ট্রোলারে একটা সিগন্যাল পাঠায় যে এর এই জিনিসটা হয়েছে, মানে এখানে একটা ফ্লাকচুয়েশন ডিটেক্ট হয়েছে। এবার ল্যাপটপ এই ডেটা বুঝতে পারে না, ল্যাপটপের জন্য সেই ডিজিটাল ডেটা। ওই মাইক্রো কন্ট্রোলারটাকে ও কি করে, ডিজিটাল ডেটা এই ডেটাটাকে কনভার্ট করে। এই ডেটাটা অ্যানালগ ডেটা, ফ্লাকচুয়েশনটা। ডিজিটাল ডেটাটা ল্যাপটপে গিয়ে যেটা করে, ল্যাপটপে একটা কোডিং করা আছে, যদি কোনো ফ্লাকচুয়েশন হয় তাহলে তার জন্য একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি বাজবে। কোন ফ্রিকোয়েন্সি, আমরা এখানে সিনথেসাইজার বাজালাম এই মুহূর্তে, তো সিনথেসাইজারের যে সেকেন্ড নোট, মানে ধরুন সাড়ে রের জন্য একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ভ্যালু, সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটা ওখানে সেট করা আছে। যে মুহূর্তে আমরা ওটা দিচ্ছি সঙ্গে সঙ্গে ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটা ওখান দিয়ে প্রডিউস হচ্ছে। এবার এখানে আমরা এখানে 6টা দেখিয়েছি, সাড়ে গা মা পা ধা, নিসাটা জুড়ে দিলে 8 হয়ে যেত। এবার সেই ক্ষেত্রে আমরা একটা সম্পূর্ণ গানও বাজাতে পারতাম। আমাদের এখানে জায়গার এইটুকু নিয়ে আমরা 6টা দেখিয়েছি, আলাদা কিছুই হতো না। আমরা 7টা 8টা যটা খুশি করতে পারি। একটা গান বাজানোর জন্য যে কটা দরকার আমরা সব কটা করতে পারি এই ক্ষেত্রে। এবার এটার আরো একটা কাজে লাগে যেটা, সেটা হচ্ছে লেজার সিকিউরিটি সিস্টেম। আমরা এখানে এটাকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র হিসেবে তুলে ধরেছি। ব্যাপারটা কি হয়, যদি আমরা এটাকে একটা গেট ধরি, এই বাঁশের দুটো কঞ্চিকে, আর যদি হ্যাঁ ওইটাকেই আমরা একটু চেঞ্জ করে আমরা করতে চাইছিলাম যেটা হবে লেজার ইনস্ট্রুমেন্ট। এই মুহূর্তে যেটা বাজছে, এটা বাজছে হচ্ছে গ্র্যান্ড পিয়ানো। আমরা জানি পিয়ানোটাকে ক্যারি করা খুব মুশকিল, কাঠের যন্ত্র অনেকটা বড়, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে নিয়ে যেতে পারি, খুব সহজেই গান টান সব বানানো যাবে। ইভেন ওটারও আমার দরকার, আমি যদি হাত দিয়ে চেঞ্জ করি, আমি জাস্ট হাত দিয়ে ব্লক করলেও কিন্তু আওয়াজটা প্রডিউস হয়। এখানে টোটাল 4টে ইনস্ট্রুমেন্ট আছে, এইভাবে আমরা রিভার্স করে করে বাজাবো। প্রোগ্রামিং। আচ্ছা, আমার নাম দেবাংশু সেনগুপ্ত, আমরা যাদবপুর হাই স্কুল থেকে এসেছি। তো এখানে এই আজকের এই বিজ্ঞান মেলায় আমরা আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা স্কুল লাইব্রেরি সিস্টেমটা তৈরি করেছি, যেটা হচ্ছে একটা লাইব্রেরিতে লাইব্রেরিয়ানের যে কাজটা হয় সেটাকে এটা রিপ্লেস করতে পারে। তো আমরা যেটা বানিয়েছি সেটা সম্পূর্ণরূপে পাইথন ইউজ করে। আমি কোডটা প্রথমে একটু দেখাই। এই হচ্ছে আমাদের কোড। এই কোডটা আমরা সম্পূর্ণরূপে টাইপ করার পরে বিভিন্ন বইয়ের ডেটা, স্টুডেন্টের ডেটা, তারপরে অ্যাডমিনের ডেটা এবং সমস্ত ইন্টারফেস তৈরি করার পরে আমরা এই লিঙ্কটা পাই। এবার এই লিঙ্কটা এক মিনিট, এই লিঙ্কটা থেকে আমরা এই ইন্টারফেসে আসতে পারি। এইটাকেই আমরা যদি বড় করে দেখাই তাহলে এই অপশনটা আসে, ইন্টারনেট কানেকশন চলে গেছে। প্রতিটা লাইব্রেরিতে যেমন হয়, একজন লাইব্রেরিয়ান থাকে, সে কি করে, তার যে স্টুডেন্ট আসে সে একটা লাইব্রেরি কার্ড ইস্যু করে, দেন তাকে বই দেওয়া হয়। এক মিনিট। তো প্রথমেই
একইভাবে আমরা যদি লগ ইন করার জন্য, অর্থাৎ লাইব্রেরিতে ধরুন কোনো একটা স্টুডেন্ট এসেছে, এবার সে কোনো বই নিতে চায়, তাহলে সে কি করবে? প্রথমে সে কোনো স্টুডেন্ট তার নাম এন্টার করবে, অর্থাৎ ইউজার নেম। আমি যদি আমাদের এই প্রোগ্রামিংটা একটু দেখাই, এখানে আমরা কয়েকটা নাম অ্যাড করেছি। এক্ষেত্রে উদাহরণের জন্য আমরা 3টে নাম আপাতত দিয়েছি। এই যে এইখানটায় এই যে হাইলাইটেড অপশনটা, এই 3টে নাম আমরা আপাতত অ্যাড করেছি। এবার আমি ধরলাম রোহান নামের স্টুডেন্টটা কোনো বই নিতে চাই, এবার এখানে টাইপ করতে হবে রোহান। এবারে তার পাসওয়ার্ড, প্রতিটা লাইব্রেরিতে যেমন একটা লাইব্রেরি কার্ড থাকে, তেমনই আমরা কোনো কার্ডের ব্যবস্থা না করে, কারণ কার্ডটা ছিঁড়ে যেতে পারে অথবা হারিয়ে যেতে পারে, তা আমরা কি করেছি, প্রতিটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা করে ডিজিটাল পাসওয়ার্ডের ব্যবস্থা করেছি এবং পাসওয়ার্ডের ফরম্যাট দেওয়া আছে রোহান 123। তা আমরা যদি রোহানের পাসওয়ার্ড টাইপ করি রোহান 1, আমরা যদি এবার রোহানকে দিয়ে লগ ইন করি, তাহলে আমার দেখাবে ওয়েলকাম রোহান, অর্থাৎ রোহানের পাসওয়ার্ড ঠিক আছে, ইউজার নেম ঠিক আছে। এবার সে বই নিতে পারে, বই রিটার্ন করতে পারে। এরপরে নেক্সট ট্যাব আছে ভিউ বুকস। এই ট্যাবটাকে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাবো প্রচুর বই আছে, বুক টাইটেল, বুক অথর এবং সাবজেক্ট, এবং সেটা এই মুহূর্তে লাইব্রেরিতে আছে কিনা। তা এখানে আমি যদি এই পথের পাঁচালীর উদাহরণ দিই, তা বুক টাইটেলে পথের পাঁচালী, বইয়ের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এবং সাবজেক্টে বিভিন্ন লাইব্রেরিতে যেমন হয় বিভিন্ন সাবজেক্টের বই বিভিন্ন শেলফে থাকে সাবজেক্ট ওয়াইজ, সেরকম আমরা এরকম আলাদা আলাদা শেলফে এরকম রাখার চেষ্টা করেছি এবং অ্যাভেলেবেল, অর্থাৎ বইটা এই মুহূর্তে লাইব্রেরিতে আছে কিনা। এবং এই দিকে আসছে বুক আইডি, এখানে 101 থেকে 290 পর্যন্ত আমরা বুক আইডি সেভ করেছি। প্রতিটা বুক আইডির জন্য আলাদা আলাদা বই আছে। এবারে আমি কোনো বুক নিতে চাই, কোনো বই আমি নিতে চাই, আমি ধরলাম এখানে যদি ভিউ বুকস অপশানে গিয়ে আমি ধরলাম 106 নম্বর বইটা আমি নিতে চাই, তো আমি বড় বুক সেকশনে গিয়ে 106 টাইপ করব এবং ক্লিক করব বড়, তাহলে দেখাবে বুক বড়ড অ্যানিমেল ফার্ম, অর্থাৎ অ্যানিমেল ফার্ম বইটা নেওয়া হলো। এরপরে এইখানে লাইব্রেরিয়ানের যে কাজটা হয়, সে এই যে ট্রানজিকশনটা হলো, এটাকে সে একটা এক্সেল শিটে টাইপ করে রাখে অথবা কোনো রেজিস্টারের মধ্যে লিখে রাখে। এখানে তাকে সেই কাজটা করতে হবে না। সে কি করবে, এই ট্রানজিকশন লগে ক্লিক করার পরে যদি সে অ্যাডমিন পাসওয়ার্ড, অর্থাৎ যিনি লাইব্রেরিয়ান হবে তারও একটা পাসওয়ার্ড থাকবে, এখানে পাসওয়ার্ডটা হবে অ্যাডমিন 123 দিয়ে যদি আমি এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখাবে রোহান অ্যানিম্যাল ফার্ম বইটি বড় করেছে এক্স্যাক্ট ডেটার টাইম সহ, আর দেখাবে ফাইন, অর্থাৎ ফাইনে আমি আসছি। এরপরে আসছে রিটার্ন। আমি যদি এবার বইটা রিটার্ন করতে চাই, অর্থাৎ আমি কত নম্বর বই নিয়েছিলাম 106, এবার আমি রিটার্ন বুক সেকশনে গিয়ে 106 টাইপ করার পরে যদি রিটার্ন অপশানে ক্লিক করি, তাহলে দেখাবে বুক রিটার্ন এবং ফাইন 0, অর্থাৎ লাইব্রেরিতে যেমন একটা রুল থাকে যে 7 ডেজ 10 ডেজের মধ্যে বই দিলে ফাইন লাগে না, কিন্তু তারপরে ফাইন দিলে, তারপরে যদি আমরা বই দিই তাহলে একটা ফাইন কাউন্ট হয়। তেমনই এখানে যেহেতু ডেটের মধ্যে দেওয়া হয়ে গেছে, এই জন্য ফাইন আমাদের 0 দেখাচ্ছে। এরপরে নেক্সট আসছে অ্যাড স্টুডেন্ট, অর্থাৎ লাইব্রেরিয়ান এমন হতে পারে যিনি হয়তো প্রোগ্রামিংটা জানে না, অথবা কি করে এখানে নতুন স্টুডেন্ট অ্যাড করতে হবে সেটা তিনি জানেন না, তাহলে কি তাকে কোডিংটা জানতেই হবে এবং সে জেনে তারপরে অ্যাড করবে না। এই জন্য আমরা এই অ্যাড স্টুডেন্ট অ্যাকশনটা রেখেছি, যেখানে আমরা যে কোনো স্টুডেন্টের নাম দিতে পারি। যেমন আমরা যদি এখানে রাহুল অ্যাড করি এবং পাসওয়ার্ডে সে যে কোনো পাসওয়ার্ড দিতে পারে, আমি ধরলাম এখানে রাহুল 123 সেম ফরম্যাটে দিলাম, এবং এই কাজটা যে অ্যাডমিনই করছে, অর্থাৎ অ্যাডমিনে যে তাকে অ্যাক্সেস দিচ্ছে যে তুমি এবার অ্যাড হও, তার জন্য অ্যাডমিনের পাসওয়ার্ড লাগবে অ্যাডমিন 123 দিয়ে। এবার যদি আমরা অ্যাড স্টুডেন্ট করি, তাহলে দেখাবে স্টুডেন্ট রাহুল অ্যাডেড, অর্থাৎ রাহুল এবার বই নিতে পারে, বই রিটার্ন করতে পারে। একইভাবে যদি অ্যাড বুক, অর্থাৎ বইয়ের কিছু ডেটা যেমন বুক আইডি, টাইটেল, অথর, সাবজেক্ট এবং লাস্টে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমরা বই অ্যাডও করতে পারি। এরপরে লাস্ট যেটা হচ্ছে ট্রানজিকশন লগ। এই যে ট্রানজিকশন লগে আমরা এতক্ষণ যা কাজ করলাম, বই রিটার্ন করলাম, বই নিলাম, ফাইন কাউন্ট হলো, কে বই নিল, কি বই নিল, এক্স্যাক্ট ডেটার টাইম সহ সব যখন এখানে আসছে, তখন এটা সম্পূর্ণরূপে ওয়াইফাই এর উপরে কানেক্টেড থাকে। যদি কোনো কারণে ওয়াইফাই চলে যায়, তাহলে কি সম্পূর্ণ এই ডেটাটা চলে যাবে?
না, এই জন্য আমাদের এই লাস্ট অপশনটা আছে সেভ ডাটা। এখানে গিয়ে যদি আমরা অ্যাডমিনের পাসওয়ার্ড দিই, অর্থাৎ লাইব্রেরিয়ানের যে পাসওয়ার্ড হবে অ্যাডমিন 123 দিয়ে যদি আমরা সেভ ট্রানজিকশন দিই, তাহলে দেখাবে ট্রানজিকশন সেভ টু এক্সেল। অর্থাৎ আমাদের এতক্ষণ যা ট্রানজিকশন হলো সেগুলো সম্পূর্ণরূপে অফলাইন মোডে ইউজ করার জন্য ডাইরেক্ট এক্সেলে গিয়ে সেভ হয়ে যাবে উইদাউট এনি টাইপিং। থ্যাংক ইউ। নাম কার্তিক মণ্ডল, আমরা ক্লাস 10-এর সবাই, আর আমরা এসেছি এখানে নেতাজিনগর বিদ্যা মন্দির থেকে। তো এবার আমি এখানে দেখাচ্ছি রেন ওয়াটার হারভেস্টিং। ঠিক আছে, এখানে হয় কি, যখন বৃষ্টিটা পড়ে সেই জলটাকে আমরা নিয়ে সেটা ফিল্টার করে সেটাকে নানান রকম কাজে লাগাই। কীভাবে দেখাচ্ছি, জলটা যখন পড়ে গড়িয়ে ছাদ থেকে সেই জায়গায় আমরা পাইপের সাহায্যে সেটাকে ফিল্টার ট্যাঙ্কে নিয়ে যাই। ফিল্টার ট্যাঙ্কে ফিল্টারে সেটা স্টোরেজ ট্যাঙ্ক আর কালেকশন ট্যাঙ্কে থাকে। এই ট্যাঙ্ক দুটো থেকে জলগুলো নানান রকম কাজে যায়। পাইপের সাহায্যে এসে এখানে চাষবাসের কাজে লাগে, ঘরের কাজে লাগে, তাছাড়া রান্নাবান্না সব কিছুর কাজে লেগে যায়। তারপরে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেই জলগুলো তখন আমরা কি করি না, সেই জলগুলো আমরা এইবারে কার্বন বা যে কোনো নদীতে ছেড়ে দিই। ঠিক আছে।